ঘূর্ণিঝড়ের আরও খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম ও বরগুনা থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। আমরা প্রথমে যাব চট্টগ্রামের পতেঙ্গায় আছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বন্দরনগরীতে ঘূর্ণিঝড়ের সার্বিক প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় তেমন কিন্তু বৃষ্টি নেই এবং দুপুরবেলায় যে বড় বড় ঢেউগুলি এসে তীরবর্তী এলাকায় এসে পড়ছিল এখন তেমনটি নেই। তবে 9টার পর থেকে জোয়ার শুরু হয়েছে। আপনাকে দেখাতে চাই সাগরের দৃশ্য। জোয়ার যেহেতু আসতে শুরু করেছে, হয়তো একটু পরেই পানির পরিমাণ বাড়বে। তবে দুপুরের পর এখানে কিন্তু মানুষের ঢল নামে, অর্থাৎ সাধারণ মানুষ যে উদ্বেগ উৎকণ্ঠা সব কিছু ছাপিয়ে তারা এখানে এসেছে। অনেকে পরিবার নিয়ে এসেছে, অনেকে তারা আপনারা জানেন বেশ কয়েকদিন চট্টগ্রামে তীব্র তাপদাহ ছিল এবং আজকে দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে। তারা সেগুলো বৃষ্টি উপভোগ করার জন্য বা সাগরের গর্জন শুনতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে তারা কিন্তু এখানে এসেছে পরিবার নিয়ে। তবে এখন তো অনেকটা জনমানব শূন্য এবং আপনি ইতিমধ্যে জেনেছেন এই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে তারা নানা পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের যে রেড অ্যালার্ট 4 সেটি এখনও রয়েছে এবং বন্দরের বহির্নোঙরে গতকাল থেকে কিন্তু সকল ধরনের পণ্য খালাস বন্ধ এবং যেটিতে আজকে থেকে সকল ধরনের পণ্য খালাস বন্ধ। এছাড়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুরের পর থেকে রাত 8টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট এবং কার্যক্রম বন্ধ থাকলেও তারা জানিয়েছেন সেটি বাড়ি আগামীকাল 5টা পর্যন্ত করা হয়েছে। আরেকটি বিষয়, সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি তেমনটি আমরা দেখছি না। এবং তবে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা এবং পুরো নগরী উপজেলায় প্রায় 1925টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে বিভিন্ন উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা অনেকেই আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন। এছাড়া প্রায় 295টি মেডিকেল টিম রাখা হয়েছে, শুকনো খাবার স্যালাইন সহ ওষুধ তারা মজুদ রেখেছেন। এবং আপনারা জানেন প্রতি বছর কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামে ভারী বর্ষণ হলে কিন্তু পাহাড় ধস হয়ে থাকে। এখনও কিন্তু পাহাড়ের পাদদেশে অসংখ্য মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। তাদেরকে বলা হচ্ছে বারবার তারা যাতে আশ্রয়কেন্দ্রগুলোতে চলে আসে, কিন্তু এখনও অনেকে এসেছেন অনেকে আসেননি এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যাতে আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান করে। আর আরেকটি বিষয় হচ্ছে সার্বিক যে প্রস্তুতি প্রশাসনের, সেটি বলতে গেলে তারা আমাদেরকে জানিয়েছেন এই ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখনও পর্যন্ত আমরা চট্টগ্রামের কোথাও তেমন কোনো অপ্রীতিকর কোনো কিছু বা দুর্যোগ আবহাওয়ার কারণে হয়েছে তেমন কোনো খবর আমরা পাইনি। তো এই মুহূর্তে যদি পতেঙ্গার যে পরিস্থিতি, আর আরেকটি তথ্য সেটি আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে অবস্থান করছে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সেটি সন্ধ্যা 6টা নাগাদ সেটি উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে আরম্ভ করেছে এবং সেটি অতিক্রম করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই মুহূর্তে পতেঙ্গার অবস্থা তেমন অস্বাভাবিক কোনো কিছু নেই এবং তেমন কোনো ঢেউ নেই। এখানে সাধারণ মানুষের দুপুরবেলা যেরকম মানুষের উপচে পড়া ভিড় ছিল তেমন এখন তেমনটা নেই। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। ধন্যবাদ মাসুদুল হক। আমাদের সঙ্গে মোংলা থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছেন। তার আগে আমরা একটু বরগুনায় যেতে চাই। বরগুনায় আমাদের সহকর্মী মালেক মিঠু আছেন। মিঠু, বরগুনায় ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু বরগুনা কিন্তু ব্যাপক আছে বাতাস এই মুহূর্তে বা সন্ধ্যা থেকে প্রচুর পরিমাণ বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং সেই সাথে বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর আগেই কিন্তু বলে রাখি যে সকাল যে জোয়ারের অত্যাধিক পানি বৃদ্ধি পায় কিন্তু যে নিম্ন অঞ্চল ছিল এবং বেড়িবাঁধের বাইরের যে এলাকার যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছিল, যার ফলে কিন্তু বিকেল নাগাদই আমরা দেখেছি যে এইসব এলাকায় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে নদী তীরবর্তী মানুষগুলো কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আসলে তারা আশ্রয় নিয়েছে এবং প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক টিমের সহায়তায় আসলে এইসব তীরবর্তী এবং দূরবর্তী যেগুলো আসলে এলাকার মানুষ রয়েছে, দুর্গম এলাকার মানুষ, তাদের কিন্তু সাইক্লোন শেল্টারে কিন্তু আনা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে এমনটা সব জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি এসব সন্ধ্যা নাগাদ বিভিন্ন আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমরা দেখেছি যে পৌরসভার পক্ষ থেকে যে প্রতি 25টি যে সাইকেল শেল্টার রয়েছে বরগুনা পৌরসভার ভিতর, সেখানে কিন্তু যে খিচুড়ি বা খাওয়ার আয়োজন করেছে বরগুনা পৌরসভা। আমরা সর্বোপরি দেখি যে আবহাওয়া কিন্তু খুবই খারাপ এই মুহূর্তে বরগুনার প্রেক্ষাপটে এবং প্রচুর পরিমাণে বাতাস এবং দমকা বাতাস কিন্তু রয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক একটা বিরাজ করছে। কখন নাগাদ আসলে যে কি পরিমাণে আরো বাতাস বৃদ্ধি পেলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অধিকাংশ মানুষ কিন্তু নদী তীরবর্তী মানুষ। আপনাকে বলে রাখি 12 লক্ষ মানুষের জন্য মাত্র 3 লক্ষ মানুষের জন্য আসলে আশ্রয় কেন্দ্র রয়েছে এবং 6,673টি
আশ্রয় কেন্দ্র এবং 3টি মুজিব কেলায় 3 লক্ষ মানুষের আসলে ধারণ ক্ষমতা আছে। কিন্তু অনেক দূরবর্তী যে মানুষগুলো তারা কিন্তু অনেকেই আসলে এই সাইকেল শেল্টারে আসলে জায়গা পায়নি এবং এবং এই ছিল আসলে বরুণা থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ মালিক মিঠু। ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুল সোহাগ। আপনার কাছে আসবো, আমরা তার আগে একটু মোংলা থেকে ঘুরে আসতে চাই। মোংলায় আছেন সহকর্মী সুব্রত সাহা ঢালি। ঘূর্ণিঝড় রিমাল তো আঘাত করেছে, মোংলায় এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? আপনাকে যেমনটি বলছিলেন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। এই মুহূর্তে মোংলা সমুদ্র বন্দর থেকে কিন্তু 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল। গতি বাড়ছে বাতাসের, সেই সাথে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে মোংলা বন্দরে পণ্য ওঠানামা সহ কিন্তু সকল কার্যক্রম বন্ধ রয়েছে এবং বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করছে, জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবেলায় কর্মকর্তা কর্মচারীদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম। একটু জানিয়ে রাখতে চাই, বন বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, বন বিভাগ জানিয়েছে সুন্দরবনে নদীতে জোয়ারের পানিতে কিন্তু ভাটার সময়ও কমেনি পানি, প্লাবিত হয়েছে করমজল সহ সুন্দরবনের কয়েকটি স্পট। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এদিকে কিন্তু মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানিয়েছেন ঘূর্ণিঝড় মোকাবেলায় মোংলা উপজেলায় 103টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রয়েছে। সেই সাথে আশ্রয়ন কেন্দ্রে বিকাল থেকেই কিন্তু আশ্রিতারা প্রবেশ করতে শুরু করেছে। সেখানে কিন্তু নারী পুরুষ শিশু বৃদ্ধরাও রয়েছেন। রাতে আশ্রয় কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে। এই ছিল কিন্তু মোংলা সমুদ্র বন্দর থেকে রিমালের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ সুব্রত সাহা ঢালি। আমরা ঢাকায় ফিরবো, আমাদের সঙ্গে আছেন সহকর্মী মনিরুল সোহাগ, তিনি আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিয়েছেন। সোহাগ, 6টি জেলার যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা নিয়ে আমরা জেনেছি। এখন আবহাওয়া অধিদপ্তর সবশেষ কি তথ্য দিয়েছে, ব্রিফিংয়ে তারা কি জানিয়েছে বলবেন আমাদের? ইরশাদ, আপনি জানেন যে মূলত 8টার পরপরই কিন্তু আসলে অথবা 8টার দিকে এই ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র সেটি উপকূলে আঘাত এনেছে এবং এটি কিন্তু মূলত 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মূল কেন্দ্রটি, পুরো ঘূর্ণিঝড়টি 500 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত মূল যে কেন্দ্র সেটি উপকূলে আঘাত আনা শুরু হয়েছে এবং এটি উপকূল অতিক্রম করতে প্রায় 2-3 ঘন্টা সময় কিন্তু লেগে যাবে। তো জোয়ারের একটি পরিস্থিতি যেটি রয়েছে, আবহাওয়া অধিদপ্তর বলছে যে 9টার পরপরই আবার জোয়ার শুরু হবে। সেক্ষেত্রে কেন্দ্রের এই যে আঘাত হানা এবং তার সাথে জোয়ারের প্রকোপ যদি একসাথে থাকে, সেই ক্ষেত্রে জলোচ্ছ্বাস নিয়ে আসলে একটি আতঙ্ক বা আশঙ্কা রয়েছে সেটির কথা আবহাওয়া অধিদপ্তর বারবার সেখানে সতর্ক করছেন যে যেহেতু রাতে এই ঘূর্ণিঝড়টি কেন্দ্রটি উঠলো এবং যদি বেশি জলোচ্ছ্বাস হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে বেশি হতে পারে এবং ঝুঁকি বেশি হতে পারে। সেটি 12 ফুট পর্যন্ত আসলে জলোচ্ছ্বাসের কথা কিন্তু বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এর পাশাপাশি এটি মূলত 5 থেকে 7 ঘন্টা এটি তাণ্ডব চালাবে। উপকূলীয় এলাকায় আঘাত হানার পর থেকে পার্শ্ববর্তী যে সকল জেলা রয়েছে সেই জেলাগুলো দিয়ে এটি অতিক্রম করবে। তবে পটুয়াখালীর খেপুপাড়া এবং কলকাতার সাগর আইল্যান্ড, এই দুটির মাঝ বরাবর আসলে এটি উপকূলে আঘাত এনেছে, অর্থাৎ সুন্দরবন এলাকা এবং পটুয়াখালী সহ বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই সকল উপকূলীয় এলাকা কিন্তু এরই মধ্যে প্লাবিত হওয়া শুরু করেছে, নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, যেটি আপনি জানেন। তো আবহাওয়া অধিদপ্তর বলছে মূলত দুর্যোগ ব্যবস্থাপনায় যারা দায়িত্বে রয়েছেন তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। জলোচ্ছ্বাসের দিকে আসলে সবাইকে একটু নজর রাখার কথা বলছেন, যে জলোচ্ছ্বাস যদি বেশি হয় এবং যেটি আশঙ্কা করা হচ্ছে সে পরিমাণ যদি হয় এই রাতে, সেটিতে যাতে আসলে কেউ ঝুঁকিতে না পড়ে সেই বিষয়গুলো তারা নজর রাখার জন্য বলেছেন। এবং বৃষ্টিপাতের কথা বলছেন, ঢাকায় কিন্তু কয়েক দফা খুবই ছোট আকারে বৃষ্টি হয়েছে, এখনও মাঝে মধ্যে এরকম দমকা হাওয়া, ঝড়ো হাওয়া রয়েছে এবং কেন্দ্রের যে বাতাসের গতিবেগ তার মধ্যে গতিবেগ কিন্তু 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত সেই গতিবেগটি রয়েছে বাতাসের, অর্থাৎ সেই কেন্দ্রটি যে জায়গা থেকে অতিক্রম করছে সেই জায়গাগুলোতে আসলে এই প্রভাবটি পড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে তারা সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন এবং উপকূলে আঘাত হানার পরে পুরো কেন্দ্রটি উপকূলে উঠে যাওয়ার পরে এটি ক্রমে আসলে দুর্বল হবে এবং পরবর্তীতে এটি এক পর্যায়ে যে এর শক্তি কমে যাবে। তো এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে সবশেষ খবর। ধন্যবাদ মনিরুল সোহাগ।